নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। এক বছরে অন্তর্বর্তী সরকারের সাফল্যের সঙ্গে ব্যর্থতাও কম নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন, সন্ত্রাস প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ সরকার। সেই সাথে গণতান্ত্রিক ভিত্তি গড়তেও ছিল দূরদর্শিতার অভাব। সাধারণ মানুষও বলছেন একই সুরে কথা। অলিল রানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানের মুখে প্রত্যাশার পাহাড় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু সাধারণ মানুষের সেই চাওয়া পাওয়া সরকারের এক বছরে কতটা পূরণ হয়েছে, এ নিয়ে আছে জোর আলোচনা সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার উন্নয়ন ও মব সন্ত্রাস রোধে সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে, যার ফলে বিভাজন বেড়েছে সমাজে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। মব ভায়োলেন্স আপনার অব্যাহত আছে এবং এমনকি যেটা আমি বলতে চাই স্পষ্টভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু মব জারি আছে। আমরা দেখছি যে মবকে বিভিন্নভাবে সরকার বৈধ করছে। সরকার কখনো ডেভিল হাটের নামে, কখনো আপনার জনরোষ নামে, কখনো এটিকে প্রেশার গ্রুপ হিসাবে, কখনো তৌহিদি জনতা হিসেবে বারবার সেগুলোকে আপনার পৃষ্ঠপোষকতা দিয়েছে, বৈধতা দিয়েছে। তবে প্রশ্ন আছে বিচার ও সংস্কার নিয়েও। সংস্কার বলতে ছিল শুধু ব্যক্তির পরিবর্তন, ছিল না কোনো পদ্ধতিগত সংস্কার। এবং মুক্তি না, এবং এটাকে আমি বলছি যে আমরা যে বলছি যে খারিজ কর্নারের রাজনীতি, পিক অ্যান্ড চুজ, যে আমরা নিজেদের মতো করে নিজেদের লোকজনের সঙ্গে ওয়ার্কশপ করে, নিজেদের ঘরানার লোকজনের সঙ্গে ওয়ার্কশপ করে সেগুলোকে সামনে হাজির করা হয়েছে। এবং যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে এমনকি সেগুলোতে জনগণের কতটা সম্পৃক্ততা আছে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ হয়েছে। এবং অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে বিতর্ক আছে জনমনে। জন আকাঙ্ক্ষা পূরণে এ সরকার ব্যর্থ, তাই সাধারণ মানুষ বলছেন নির্বাচন দিয়ে চলে যাওয়াই হবে ভালো সিদ্ধান্ত এ সরকারের। নির্বাচন ফেব্রুয়ারি কেন, আগে হোক, কিন্তু একটা ব্যবস্থার মাধ্যমে আসুক, যে আমাদের ভোটের জন্য প্রতিফলন হয়, আমরা যা চাই সেটা যেন। সবচেয়ে আগে বলবো, আমি নিরাপদ না, আমি বাইরে এসে নিরাপদ বোধ করছি না, আমি কোনোভাবেই স্বস্তিতে নেই। আইওয়াস করছে কিনা জানি না, যে আমাদের একটা প্রত্যাশার আলো দেখা ছিল সেটা বাস্তবায়ন আমি আমার দৃষ্টিগতটা দেখিনি। বাজার থেকে আসতে পারে না, চুরি ডাকাতি রাহাজানি, চাঁদার মানে শেষ নেই, চাঁদার উপর চাঁদা, যেখানে সেখানে চাঁদাবাজ। এই সরকার ব্যর্থ। কেন ব্যর্থ আমি সেই জায়গাটুকুতে যদি দেখি, তাহলে আজকে আপনি দেখেন যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটাকে আমরা বলছি, সেই জায়গাটুকুতে সরকার কোনো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে সরকারের নীতি নির্ধারকরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে সফল কিংবা ব্যর্থ বলার সুযোগ নেই। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। বিনিয়োগে মন্দা কাটেনি অন্তর্বর্তী সরকারের এক বছরে, উল্টো অনাস্থা বড় হয়েছে ব্যক্তি খাতে বিনিয়োগে। ফলে কর্মসংস্থান বাড়েনি, বরং অনেক শিল্প কারখানায় তালা পড়ে বেকার হয়েছেন মানুষ। রাজস্ব আহরণও বাড়াতে পারেনি সরকার। মূল্যস্ফীতি থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মানুষ আশাহত। উদ্যোক্তারা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা আসবে না। সাইদ আরমানের রিপোর্ট। সাবেক সরকারের সময় মানুষ সবচেয়ে বেশি কষ্টে ছিল উচ্চ মূল্যস্ফীতির কারণে। জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খায় গরিব আর স্থির আয়ের মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি কতটা পাল্টালো? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, জুলাই মাসে মূল্যস্ফীতি 8.55%, যা নতুন করে বেড়েছে। কেবল মূল্যস্ফীতি নয়, অন্তর্বর্তী সরকারের এক বছরের শাসনামলে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের আঙ্গিনায় স্বস্তির সূচক যেমন আছে, আবার বিপরীত চিত্রও আছে। বিশেষ করে ব্যক্তিখাতে বিনিয়োগ ঝিমিয়ে পড়েছে। উদ্যোক্তারা বলছেন, অনাস্থা কাটাবে না নির্বাচিত সরকার ছাড়া। যারা ব্যবসা বাণিজ্য করে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে, আমরা যতই চেষ্টা করি যে বাহির বিশ্ব থেকে আমরা ইনভেস্ট আনবো বা আমাদের লোকাল যারা তারা ইনভেস্ট করব, সবাই ইনভেস্ট করার আগে চিন্তা করে যে আমার ইনভেস্টের নিরাপত্তা কোথায়। ইনভেস্টের নিরাপত্তার জন্য দেশের স্থিতিশীলতা লাগবে। স্থানীয় বিনিয়োগের বাইরে শ্লথ হয়ে পড়েছে বিদেশি বিনিয়োগও। এমনকি ব্যক্তি খাতের উদ্যোক্তারা বিদেশ থেকে ঋণ আনতেও ব্যর্থ হচ্ছেন রাজনৈতিক সরকার না থাকায়। বাহিরের দেশের যারা আছে তারা এখানে ইনভেস্ট করবে, আর লোকাল যারা তাদের সহায়তা ছাড়া তাওয়া পারবে না। তাহলে দোনো সাইডের উইন উইন সিচুয়েশন যদি করে আমরা দেশকে এবং ব্যবসাকে এগিয়ে নিতে চাই, তার জন্য সর্বপ্রথম শর্ত হলো দেশের স্থিতিশীলতা।
আর স্থিতিশীলতা আসতে হলে একমাত্র রাজনৈতিক সরকার দ্বারাই সম্ভব, অন্য কোনো সরকার সম্ভব না। ব্যবসা বাণিজ্য নিয়ে সরকার অনেক ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে বলে উদ্যোক্তারা মনে করছেন। তারা মনে করেন বিগত 1 বছরে সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে অগ্রগতি কম। তাই আগামী নির্বাচিত সরকারকে পদক্ষেপ নিতে হবে ব্যবসা বাণিজ্যকে সুসংহত করতে। তো ফেব্রুয়ারিতে খুব একটা বেশি দেরি নেই, অত আগেও হতে পারে। যতদিন পর্যন্ত ইলেকশন না হবে, স্টেবল গভর্নমেন্ট না আসবে, ততদিন পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আসলে আমরা কোনো ভালো দিকে যাচ্ছি, এবং এটা আসলে আরো একটু খারাপের দিকে যাবে, কারণ অনাস্থাটা বেড়েই যাবে। বেসরকারি বিনিয়োগ বাড়াতে নতুন সরকারকে মনোযোগ দিতে হবে, কারণ এটি কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির চালিকা শক্তি। আইন শৃঙ্খলার অবনতি, নীতির অস্থিরতা, আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজি, অবকাঠামোগত দুর্বলতা, আস্থাহীনতা কাটাতে হবে টেকসই অর্থনীতির জন্য। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। পরিবর্তনের স্বপ্ন নিয়ে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের 1 বছর, কিন্তু এই 1 বছরে কি সেই স্বপ্ন পূরণ হয়েছে? আইন ও সালিশ কেন্দ্র বলছে মানবাধিকার সংকট এখনো রয়ে গেছে আগের মতোই। আর সাধারণ মানুষ কেউ বলছেন চেষ্টা ছিল, সময় ছিল কম, আবার অনেকেই বলছেন ব্যর্থতার দায় এড়ানো যাবে না। আরো জানাচ্ছেন জিহাদুল ইসলাম। 24 আগস্ট গণ অভ্যুত্থানের পর উচ্চ প্রত্যাশার মধ্যে গঠিত হয়েছিল এই সরকার। রাজনৈতিক দমনপীড়নের অবসান, মানবাধিকারের নিশ্চয়তা, গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি সবই ছিল শুরুর দিনগুলোতে সরকারের অঙ্গীকার। তবে 1 বছরে সেই অঙ্গীকারের কতটা পূরণ হয়েছে তা নিয়েও শুরু হয়েছে হিসাব নিকাশ। অনেকে মনে করছেন সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব হয়নি, ফলে সংস্কারের গতি থমকে গেছে। আমাদের যা চাওয়া ছিল সেই হিসেবে আমরা প্রত্যাশা আমাদের পূর্ণ হয় নাই। আমাদের যে এক্সপেকটেশন ছিল যে এত 1 বছরের মধ্যে দেশে একটা আমল পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার হবে, নির্বাচনী পরিবেশ তৈরি হবে, আমরা অতটা সফল দেখিনি। হতাশার সুরও শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে। সাধারণ মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা বদলায়নি, বরং সহিংসতা ও অনিশ্চয়তা এখনও নিত্যসঙ্গী। আমরা যেরকম একটা স্থিতিশীল অবস্থাতে ছিলাম বা আমাদের একটা উন্নয়ন একটা প্রসেসের মধ্যে ছিল, সেখান থেকে মনে হয় আমরা কিছুটা বেরিয়ে গেছি। সবাই মিলে যদি এটাকে সাপোর্ট করি, ঠিক আছে, সাহায্য একটু সাপোর্ট দেই, দেন হয়তো আশা করা যায় আরও তারা সাকসেস হবে। কারো মতে নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক ধারায় ফেরার প্রক্রিয়া ইতিবাচক। নিরাপত্তাহীনতা, সহিংসতা আর মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়েও আছে সমালোচনা। তবে কেউ কেউ বলছেন 1 বছরের স্বল্প সময়ে সব পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা ভালো না, আমরা সাহায্য করছি না, আমরা শুধু আমাদের দাবি, এই দাবি সেই দাবি। একটা নতুন কিছু লোক এসেছে দেশটাকে চালানোর জন্য, তাদের তো আমাদের সহযোগিতা করা উচিত। এখন অন্য একটা লোক 1 বছর আইছে, 1 বছর হয়েছে আর কি। এখন হ্যাঁ, এটা গুছাইতে ওরা সময় লাগবে, আর অভিজ্ঞতাও নাই তেমন দেশ চালানোর। এখন মানুষের চাওয়া ঘোষণার চেয়ে বাস্তবায়নে জোর দেয়া, যাতে রক্ত, ঘাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া পরিবর্তন সত্যিকারের সাফল্যে পৌঁছায়। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3য় পর্বের আলোচনা হবে। সরকার চাইলে কমিশনের মেয়াদ আরও বাড়াতে পারে, জানিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঐকমত্য কমিশন। আজ জাতীয় সংসদের এলডি হলে এ আয়োজন হয়। রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে 2য় পর্বের আলোচনার সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা আর বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা দরকার। জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত 28শে জুলাই প্রেরণ করা হয়েছে। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। এছাড়াও তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত 2 পর্বের আলোচনা সাফল্যের দিকে এগিয়েছে। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে বলেও জানান তিনি। 2য় পর্বের আলোচনায় কমিশনের প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টি নিয়ে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে। এছাড়াও কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে অধ্যাদেশ, নীতি এবং নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে 2য় পর্বে 20টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু নিয়ে আলোচনা
আলোচনা হয়, যেখানে 11টি বিষয়ের ওপর সব দলের সমর্থনে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি প্রথম পর্যায়ের আলোচনায় যে 25টি বিষয়ের উপর আলোচনা হয়নি সেটিও সমাধানের প্রত্যাশা রাখে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং নাগরিকরা তাদের এই দায়িত্ব বারংবার স্মরণ করে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। আজ আমি এই পর্যন্ত। গাজীপুরে চন্না চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ছুরি চাপাতি দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে বাদ-জুমা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ মাঠে তার প্রথম জানাজা হয়েছে। মোহাম্মদ আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের মাত্র 50 গজ দূরে একটি চায়ের দোকানের ভেতর প্রকাশ্যে ছুরি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 7:45টার দিকে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের দক্ষিণে চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সিঁড়ির পাশে 10 থেকে 15 জনের একটি সন্ত্রাসী দল কুপিয়ে হত্যা করে তুহিনকে। এর আগে একটি মার্কেটে বাদশা নামের এক ব্যক্তি গোলামী নামের নারীকে মারধর করলে ওই নারীর লোকজন চাপাতি দিয়ে বাদশা মিয়াকে কুপাতে যায়। সন্ত্রাসী বাহিনীর এমন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে খুন করে তারা। এ ঘটনায় তুহিনের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। নির্মম এই ঘটনায় গাজীপুরে শোকের ছায়া নেমেছে। স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন। দেশজুড়েও হয়েছে প্রতিবাদ ও মানববন্ধন। পুলিশ বলছে এই ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে 5 জনকে আটকও করা হয়েছে। বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে, এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া এলাকার বাসিন্দা। সিরাজুল মুনির শুভ, নাগরিক। একটি গোষ্ঠী ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অভিযোগ করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। দুপুরে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সাথে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। SM জিলানী বলেন, একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র টালবাহানা শুরু করেছে। তিনি আরো বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র বা জবরদখল করে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। AFC অনূর্ধ্ব 20 নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। প্রথম ম্যাচে 3-1 গোলে লাওসকে হারানোর পর আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে 8-0 গোলে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে লাল সবুজের জার্সিধারীরা। গোল করার প্রতিযোগিতার দিনে হ্যাট্রিক করেছেন তৃষ্ণা। এছাড়া সাগরিকা, নবীরুন, শিখা, শান্তি ও মুনকি একটি করে গোল করেন। দুই অর্ধেই বাংলাদেশ 4টি করে গোল করে। 2 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 6, গোল ব্যবধান 10। বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচে বাস্তবিক অর্থে পয়েন্ট আদায় করা অসম্ভব আফ্রিদাদের জন্য। কোরিয়া এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।